হেই বন্ধুরা, ফাইনালি আজ আমি হাজির হয়েছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম দ্য অ্যাভেঞ্জার্স নিয়ে। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 1-এর লাস্ট আর পুরো সিরিজের 6 নম্বর কাহিনী। এর আগে আমি মার্ভেলের প্রথম 5টি কাহিনী অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই এখনও তোমরা যদি সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও, কারণ যে 5টি স্টোরি আমি এর আগে এক্সপ্লেন করেছি সেই প্রত্যেকটি সুপারহিরো ক্যারেক্টারকে আমরা এই মুভিতে দেখতে পাবো এবং ওই 5টি মুভির সাথে এই মুভিটির সরাসরি লিঙ্ক। তাই এই গল্পটি পুরোপুরি বোঝার জন্য আমি আপনাদেরকে বলবো ওই 5টি স্টোরি আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে দেখে আসুন। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 8/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই লোকি অ্যান্ড দ্য আদারের মধ্যে কথা হচ্ছে কসমিক কিউব মানে টেসারাক্ট নিয়ে। এখানেই দ্য আদার থ্যানোসের তরফ থেকে লোকিকে সেপ্টার নামে একটি লাঠি গিফট করে আর জানায় সে যদি পৃথিবীতে গিয়ে টেসারাক্ট কিউবের সাহায্যে একটি পোর্টাল ওপেন করে তাহলে ওই পোর্টালের মাধ্যমে থ্যানোসের মিডিয়েটর চিতোরি আর্মি পৃথিবীতে হামলা করে পুরো পৃথিবী দখল করে নেবে। আসলে এদের দুজনের মধ্যে চুক্তি হয় চিতোরি আর্মি পৃথিবীতে প্রবেশ করে পুরো পৃথিবী লোকির আন্ডারে করে দেবে আর তার বদলে লোকি তাদেরকে টেসারাক্ট কিউব গিফট করবে। এবার এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি একটি হেলিকপ্টারে করে শিল্ডের একটি বেস ক্যাম্পে এসে পৌঁছায়, যেখানে প্রফেসর এরিক সেলভিক ওই টেসারাক্ট কিউবটি নিয়ে গবেষণা চালাচ্ছে। এবার কে এই এরিক সেলভিক আর কেনই সে টেসারাক্ট কিউব নিয়ে গবেষণা চালাচ্ছে এটা তো আমরা থর মুভির লাস্ট সিনে দেখতেই পেয়েছিলাম। তাই তোমাদেরকে আবারও বলবো এই মুভিটি দেখতে দেখতে তোমাদের অনেক টাইমে মনে হবে এটা কোথা থেকে এলো বা এটা কেন হলো। সেই কারণে তোমাদেরকে আগের স্টোরিগুলো অবশ্যই দেখতে হবে। আবার এটাও হতে পারে আমি হয়তো কোনো পয়েন্ট মিস করে যেতে পারি যেগুলো আপনারা হয়তো আগের মুভি থেকে অলরেডি জেনে গেছেন। যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই তুমি এটা মিস করে গেছো। যাই হোক, আবার গল্পে ফিরে আসা যাক। নিক ফিউরি সেখানে পৌঁছতেই এজেন্ট কুলসন তাকে জানায় কিছুদিন ধরেই টেসারাক্টের মধ্যে অদ্ভুত ধরনের পরিবর্তন হতে শুরু করেছে। মনে হচ্ছে টেসারাক্ট নিজেই এমন কিছু কাজ করতে শুরু করেছে যেটা আমাদের ধারণার বাইরে। আসলে আমরা আগেই দেখেছিলাম এই টেসারাক্টের গবেষণা করার জন্য নিক ফিউরি যে প্রফেসর এরিক সেলভিকের ওপর দায়িত্ব দিয়েছিল তার মাইন্ড কন্ট্রোল করেছে লোকি। আর লোকি চায় ওই টেসারাক্টটি ইউজ করে এমন একটি পোর্টাল ওপেন করতে যার মাধ্যমে সে পৃথিবীতে চিতোরি আর্মিকে নিয়ে আসতে পারবে। তাই প্রফেসর এরিক নিজের অজান্তেই লোকির হয়ে কাজ করতে থাকে। এবার নিক ফিউরি যখন ওই টেসারাক্টটি দেখার জন্য সেখানে এসে হাজির হয় তখনই টেসারাক্টের সাহায্যে সেখানে একটি পোর্টাল ওপেন হয়ে যায় যার সাহায্যে সেখানে এন্ট্রি নেয় লোকি। এবার সেখানে লোকিকে দেখেই শিল্ডের কিছু গার্ড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমরা তো জানি লোকি অলৌকিক ক্ষমতাধারী একজন অ্যাসগার্ডিয়ান মানে দেবতা। তাই সে এক এক করে সেখানে সবাইকে মেরে তার হাতিয়ার সেপ্টারের সাহায্যে প্রফেসর এরিক সেলভিক আর হকাইকে নিজের বশে করে তাদের সাহায্য নিয়েই নিক ফিউরির কাছ থেকে টেসারাক্ট ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিক ফিউরি তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টা বিফল হয় আর লোকি টেসারাক্ট কিউব নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এবার যখন নিক ফিউরি বুঝতে পারে লোকির মতলব একদমই ভালো না, মানে সে এই পুরো পৃথিবীকে বিপদে ফেলতে চাইছে, তখনই সে ডিসাইড করে তার পুরনো প্ল্যান মানে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভকে সে পুনরায় চালু করবে আর তাদের সাহায্যে মানে যতগুলো সুপার হিরো আছে সবাইকে একত্রিত করে লোকিকে হারিয়ে এই পুরো পৃথিবীকে বিপদমুক্ত করবে। আর এই প্ল্যান মতোই সে এক এক করে সকল সুপার হিরোদের এক জায়গায় করতে শুরু করে। প্রথমেই নাতাশা রোমানভ পৌঁছে যায় কলকাতাতে, যেখানে হাল্ক মানে ব্রুস ব্যানার এতদিন সবার থেকে লুকিয়ে আছে। তার সাথে দেখা করেই নাতাশা তাকে জানায় আমাদের তোমাকে খুব দরকার, কারণ তুমি একমাত্র যে গামা রেডিয়েশনে খুবই অভিজ্ঞ। তাই শিল্ড চায় টেসারাক্ট খুঁজতে তুমি আমাদেরকে হেল্প করো। এরপর নিক ফিউরি পৌঁছে যায় ক্যাপ্টেন আমেরিকার কাছে আর জানায় পৃথিবীকে বাঁচানোর জন্য তোমাকে আমাদের খুবই দরকার, কারণ লোকি নামের একজন বাইরের দুনিয়া থেকে এসে আমাদের থেকে টেসারাক্ট ছিনিয়ে নিয়ে গেছে, যার আসল উদ্দেশ্য হলো এই পুরো পৃথিবীকে তার নিজের দখলে করে নেওয়া। ক্যাপ্টেন আমেরিকা তার কথাতে প্রথম রাজি না হলেও পরে সে কনভিন্স হয়ে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে যোগদান করে। এবার আমরা দেখতে পাই ফিল কুলসন পৌঁছে গেছে দ্য গ্রেট টনি স্টার্কের কাছে তাকে রাজি করানোর জন্য সে যাতে এই অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে যোগ দেয়। এইবার আসে সেই টাইম যখন এক এক করে সমস্ত সুপার হিরো এক হতে শুরু করে আর আমরা দেখতে পাই একটি বিমানে ফিল কুলসন আর ক্যাপ্টেন আমেরিকা রওনা হয়েছে শিল্ডের এজেন্সির দিকে, যেখানে কুলসন ক্যাপ্টেন আমেরিকাকে জানায় সে তার অনেক বড় ফ্যান আর এতই বড় ফ্যান সে সবসময় ক্যাপ্টেন আমেরিকার ছবি ছাপানো কার্ড নিজের সাথে রাখে। এবার তারা শিল্ডের একটি জাহাজে এসে উপস্থিত হয় যেখান থেকে শিল্ডের যাবতীয় সামরিক কাজ সম্পন্ন করা হয় আর সেখানেই ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা হয় ব্রুস ব্যানারের। তারা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তখনই তারা লক্ষ্য করে আসলে এই জাহাজটি জলে চলার সাথে সাথে আকাশে উঠতেও সক্ষম, কারণ ওই টাইমে 4টি ইঞ্জিনের সাহায্যে জাহাজটি জল থেকে নেমে সেই হাওয়ায় উঠতে শুরু করে আর পরিণত হয় একটি হেলিক্যারিয়ারে। এমনকি এই পুরো জাহাজটি এতটাই আধুনিক যে সেটা হাওয়ায় ওড়ার সাথে সাথে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লোকি প্রফেসর এরিক সেলভিককে নিয়ে গেছে যাতে সে ওই টেসারাক্টটি ইউজ করে একটি বড় পোর্টাল ওপেন করতে পারে, কিন্তু তার এই কাজের মধ্যেই এরিক সেলভিক হকাইয়ের সাথে কথা বলতে বলতে জানায়
এই টেসারাকের এত ক্ষমতা যে আমরা কোনোভাবেই এটাকে কাবু করতে পারবো না। এটাকে কাবু করতে পারে একমাত্র ইরিডিয়াম নামের একটি ধাতু। তখনই হকাই আর লোকি দুজনে মিলে ইরিডিয়াম উদ্ধার করার জন্য পৌঁছে যায় জার্মানির স্টুয়ার্টগার্ডে। কিন্তু শিল্ড তার সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে লোকির খোঁজ পেয়ে যায়। ফলে নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর তখনই ক্যাপ্টেন আমেরিকা সেখানে থাকা একটি নতুন ড্রেস, যেটা ফিল কুলসন নিজে আপগ্রেড করেছিল, সেটা পরে সোজা রওনা হয় জার্মানির উদ্দেশ্যে। এদিকে লোকি জার্মানিতে পৌঁছেই একটি চলতে থাকা পার্টিতে গিয়ে প্রবেশ করে, আর সেখানেই একটি লোককে ধরে তার চোখের হলোগ্রাম একটি আধুনিক গ্যাজেটের সাহায্যে পাঠিয়ে দেয় হকাইয়ের কাছে। আর হকাই সেই হলোগ্রামের সাহায্যে সিকিউরিটি ওপেন করে ইরিডিয়াম উদ্ধার করতে সক্ষম হয়। ইরিডিয়াম উদ্ধার হয়ে গেলেও যেহেতু লোকির রাজা হওয়ার শখ অনেক দিনের, তাই সে সেখান থেকে বাইরে বেরিয়ে সাধারণ মানুষকে দেখাতে চেয়েছিল তাদের থেকে তার ক্ষমতা কতটা বেশি। এই কারণেই সে সেখানে উপস্থিত হয়ে সকল মানুষকে বলে তার সামনে মাথা নিচু করতে। সবাই তার কথায় ভয় পেয়ে তার সামনে মাথা নিচু করলেও একটি বয়স্ক ভদ্রলোক তার সামনে মাথা উঁচু করে তাকে বলে, আমি তোমার মতো একজনের সামনে কিছুতেই মাথা নিচু করব না। তখন লোকি তার কথায় রেগে গিয়ে তার কাছে থাকা সেপ্টারের সাহায্যে ওই লোকটির উপর হামলা করে। কিন্তু ঠিক এই টাইমেই সেখানে ক্যাপ্টেন আমেরিকা উপস্থিত হয়ে তার হামলা থেকে বয়স্ক ভদ্রলোকটিকে উদ্ধার করে। আর এরপর শুরু হয় ক্যাপ্টেন আমেরিকা আর লোকির মধ্যে ফাইট। এই ফাইটের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় টনি স্টার্ক, মানে আয়রন ম্যান। আর এখন আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকাকে তার সামনে দেখে লোকি তাদের সামনে আত্মসমর্পণ করে। এবার যখন লোকিকে নিয়ে তারা একটি প্লেনে করে শিল্ডের হেলিক্যারিয়ারে ফিরছিল, ঠিক তখনই লোকির ভাই থর সেখানে এসে হাজির হয়। আর লোকিকে ওই প্লেন থেকে বের করে সোজা একটি পাহাড়ের চূড়ায় নিয়ে এসে তাকে বোঝাতে শুরু করে সে যেন তার সাথে বাড়ি ফিরে যায়। কিন্তু লোকি তার কথায় কিছুতেই রাজি হয় না। সে তাকে বলে, ওটা আমার বাড়ি না, ওডিনের পুত্র তুমি একা, আমি না। এই সবের মাঝেই সেখানে আয়রন ম্যান এসে থরের উপর হঠাৎই হামলা করে বসে, কারণ তারা চেয়েছিল লোকিকে শিল্ডের ফেসিলিটিতে নিয়ে যেতে, যাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল থর। তাই আয়রন ম্যান আর থরের মধ্যে এখানেই শুরু হয় লড়াই। এরই মাঝে ক্যাপ্টেন আমেরিকাও তাদের মধ্যে এসে উপস্থিত হয়। আর তারপর তারা যখন বুঝতে পারে থর তাদের শত্রু না, তখন তারা সবাই মিলে লোকিকে নিয়ে পৌঁছে যায় শিল্ডের হেলিক্যারিয়ারে। এবার এখানেই সবাই থরের থেকে জানতে পারে যে লোকি টেসারেককে কাজে লাগিয়ে একটি পোর্টাল ওপেন করতে চায়, যার সাহায্যে সে চিতরি আর্মিকে পৃথিবীকে এনে পুরো পৃথিবী দখল করে ফেলবে, আর বিনিময়ে সে টেসারেকটি তাদেরকে ফিরিয়ে দেবে। এরপর ব্রুস ব্যানার আর টনি স্টার্ক দুজন সায়েন্টিস্ট মিলে লোকির হাতিয়ার সেপ্টারটিকে ভালো করে দেখতে শুরু করে। এখানেই টনি স্টার্ক ব্যানারকে জানায় শিল্ড আমাদের থেকে নিশ্চয়ই কিছু লুকাতে চাইছে। আর এরপরেই তারা উদ্ধার করে শিল্ড ফেস 2 বলে একটি প্রোগ্রাম চালু করেছিল, যার মাধ্যমে তারা ওই টেসারেকের ক্ষমতাকে কাজে লাগিয়ে আধুনিক হাতিয়ার তৈরি করতে চেয়েছিল, যেটা পুরোপুরি তাদের থেকে লুকিয়ে ফেলা হয়েছে। আর এটা জানার পরেই সেখানে উপস্থিত প্রতিটি সুপারহিরো শিল্ডের ডিরেক্টর নিক ফিউরির ওপর দোষারোপ করতে শুরু করে আর জিজ্ঞাসা করে কেন সে টেসারেক্ট ইউজ করে হাতিয়ার বানাতে চাইছিল। তখনই নিক ফিউরি থরের দিকে দেখিয়ে জানায়, যখন হঠাৎ করেই ডেস্ট্রয়ার পৃথিবীতে এসে ধ্বংসলীলা চালিয়েছিল, তখন আমাদের হাতে কোনো শক্তিই ছিল না তাকে আটকানোর। তাই শিল্ড টেসারেক ইউজ করে এমন একটি হাতিয়ার বানাতে চেয়েছিল, যাতে বাইরের দুনিয়া থেকে যদি কোনোদিন পৃথিবীতে হামলা হয়, তাদের সাথে আমরা যাতে লড়াই করতে পারি, তাই ওই প্রচেষ্টা। কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস না করেই সবাই নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। আর এটা দেখেই লোকি মনে মনে খুবই খুশি হতে থাকে, কারণ লোকি ইচ্ছা করেই শিল্ডের হাতে ধরা দিয়েছিল। তার আসল উদ্দেশ্য ছিল অ্যাভেঞ্জারদের একে অপরের থেকে আলাদা করে দেওয়া, আর শিল্ডের এই হেলিক্যারিয়ারটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে চিতরি আর্মি যখন পৃথিবীতে হামলা করবে কেউ যেন তাকে বাধা দিতে না পারে। আর এর মধ্যে আমরা দেখতে পাই হকাই তার একটি টিম নিয়ে একটি প্লেনে করে সেখানে এসে উপস্থিত হয়, আর সোজা শিল্ডের হেলিক্যারিয়ারের একটি ইঞ্জিন পুরোপুরি ধ্বংস করে ফেলে। ফলে হেলিক্যারিয়ারটি ব্যালেন্স হারিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। এখানেই এই সবের ফলে ব্রুস ব্যানার হালকে পরিণত হয়ে যায়, আর হালকে পরিণত হয়েই সে পুরো হেলিক্যারিয়ারটিকে ধ্বংস করে দিতে শুরু করে। তখনই হালকে থামানোর জন্য তার সামনে উপস্থিত হয় থর। কিন্তু যখন তাদের দুজনের লড়াই চরম পর্যায়ে পৌঁছায়, তখন নিক ফিউরির নির্দেশে একটি প্লেন নিয়ে বাইরে থেকে হালকের উপর গুলি চালানো হয়, যার ফলে হাল্ক রেগে গিয়ে হেলিকপ্টার থেকে সোজা ওই প্লেনটির উপর অ্যাটাক করে, আর প্লেনটির সাথে সাথে সেও সোজা নিচে পড়ে যায়। এতক্ষণে টনি স্টার্ক আর ক্যাপ্টেন আমেরিকা দুজনে মিলে হেলিক্যারিয়ারের ভেঙে যাওয়া ইঞ্জিনটিকে ঠিক করার চেষ্টা করতে থাকে। শেষমেশ টনি স্টার্ক তার আয়রন ম্যান স্যুটের সাহায্যে ভেঙে যাওয়া ইঞ্জিনের ব্লেডটিকে ঘুরিয়ে কোনো রকমের ইঞ্জিনটিকে আবারও চালু করে হেলিক্যারিয়ারটিকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। কিন্তু ওই ইঞ্জিনের ব্লেডটিকে চালু করতে গিয়ে আয়রন ম্যান স্যুটটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দেখতে পাই থর সোজা চলে যায় তার ভাই লোকির কাছে। সেখানে গিয়েই দেখতে পায় তার ভাইকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে সে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, আর এটা দেখেই সে সঙ্গে সঙ্গে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু লোকি তার অলৌকিক শক্তির সাহায্যে ধোঁকা দিয়ে থরকেই সেই জায়গায় বন্দি করে দেয়। আর এই টাইমে সেখানে ফিল কুলসন এসে হাজির হয় ফেস 2 এর একটি হাতিয়ার নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখনই সে ওই হাতিয়ারটি লোকির দিকে চালাতে যাবে, ঠিক তখনই লোকি অদৃশ্য হয়ে তার পিছনে পৌঁছে সেপ্টার দিয়ে তাকে পুরোপুরি এফোড় করে দেয়। আর তারপর ওই হেলিক্যারিয়ার থেকে থরকে নিচে ফেলে দিয়ে একটি প্লেনের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এই হেলিক্যারিয়ারে এখনও হকাই আর ব্ল্যাক উইডো মানে নাতাশা রোমানভ দুজনে ফাইট করতে ব্যস্ত। আর এই ফাইটের মাঝেই নাতাশা হকাইয়ের মাথায় আঘাত করলে সে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। ফলে হকাই লোকির কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়।
এবার যখন হেলিক্যারিয়ারের সবকিছু নর্মাল পর্যায়ে ফিরে আসে, তখন নিক ফিউরি ফিল কুলসনের মৃত্যুর খবরটি তাদের কাছে এমনভাবেই প্রেজেন্ট করে যাতে তারা এই মৃত্যুর খবরটি শুনেই সবাই মিলে একত্রিত হয়ে কাজ করে। আর হলোও তাই। যখনই নিক ফিউরি তাদের সবাইকে জানায় এই সবের মাঝে ফিল কুলসন মারা গেছে, তার এই কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যান দুজনে খুবই দুঃখী হয়। আর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা যে কোনো উপায়ে লোকিকে আটকাবে। কিন্তু কিভাবে? এই নিয়ে চিন্তা করতে করতেই টনি স্টার্কের মাথায় আসে লোকিকে ওই টেসারটি ব্যবহার করে পোর্টাল খুলতে গেলে তার অনেক অনেক এনার্জি দরকার, যেটা এই শহরের একমাত্র স্টার্ক টাওয়ারেই আছে। মানে লোকিকে ওই পোর্টালটি ওপেন করতে গেলে তাকে স্টার্ক টাওয়ার ইউজ করতেই হবে। আর এটা বুঝতে পেরেই টনি স্টার্ক তার ওই ড্যামেজ হয়ে যাওয়া আয়রন স্যুটটি পরেই রওনা হয় স্টার্ক টাওয়ারের উদ্দেশ্যে। আর সেখানে গিয়েই সে লক্ষ্য করে তার সন্দেহ একদম ঠিক। প্রফেসর এরিক সেলভিক স্টার্ক টাওয়ারের একদম ওপরেই একটি মেশিন বসিয়ে পোর্টালটি খোলার জন্য মেশিনটিকে পুরোপুরি রেডি করে ফেলেছে। আর টনি স্টার্ক এটা দেখেই মেশিনটিকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ওই মেশিনটির ভিতরে যেহেতু টেসারাইট ছিল তাই সে ওই মেশিনটিকে বন্ধ করতে ব্যর্থ হয়। আর এরপরই সোজা পৌঁছে যায় তার নিজের রুমে, যেখানে গিয়ে সে তার ওই ড্যামেজ স্যুটটি পাল্টানোর চেষ্টা করে। কিন্তু লোকি সেখানে আগে থেকেই তার জন্য ওয়েট করছিল। এবার লোকিকে সে কথার জালে ফাঁসিয়ে জার্ভিসের সাহায্য নিয়ে একটি নতুন স্যুট রেডি করে ফেলে। আর যখনই লোকি তার উপরে আক্রমণ করে তাকে যখন ছাদ থেকে নিচে ফেলে দেয়, ঠিক তখনই তার ওই স্যুটটি তাকে ছাদ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর পুনরায় এসে হাজির হয় লোকির সামনে। কিন্তু এতক্ষণে লোকির ওই পোর্টালটি ওপেন হয়ে যাওয়ায় সেই পোর্টালের মাধ্যমে চিতোরি আর্মি পৃথিবীতে প্রবেশ করে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে শুরু করেছে। আয়রন ম্যান এটা দেখেই প্রথমে সে একাই তাদের সাথে মোকাবিলা করতে শুরু করে, কিন্তু শত্রুদের সংখ্যা এতই ছিল যে সে কিছুতেই একা পেরে উঠছিল না। তাই তার সাথে অ্যাড হয় ক্যাপ্টেন আমেরিকা, হকাই আর ব্ল্যাক উইডো। আর তারা সেখানে পৌঁছেই চিতোরি আর্মির বিরুদ্ধে লড়াই করতে করতে সেখান থেকে সাধারণ মানুষদেরও উদ্ধার করতে শুরু করে। এরই মাঝে সেখানে থর এসে উপস্থিত হয় আর তার ভাই লোকিকে বলে, ভাই তুমি ওটা বন্ধ করো। কিন্তু লোকি তার কোনো কথা না শুনেই তার সাথে লড়াই করতে শুরু করে। আর লড়াই করতে করতেই থরকে ঘায়েল করে দিয়ে সেখান থেকে লোকি পালিয়ে যায়। এরপরই তারা লক্ষ্য করে ওই পোর্টালের মাধ্যমে চিতোরি আর্মির বড় বড় এয়ারক্রাফট আসতে শুরু করেছে, যার ভিতর থেকে সৈন্য বেরিয়ে আরও বেশি ধ্বংসলীলা চালাতে শুরু করেছে। আয়রন ম্যান সেটা দেখেই ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করে এখনও ব্রুস এসে পৌঁছায়নি। ঠিক তখনই ব্রুস একটি বাইক নিয়ে সেখানে এসে হাজির হয় আর আয়রন ম্যান শত্রুপক্ষের ওই বড় এয়ারক্রাফটটি তাদের দিকে নিয়ে আসতে শুরু করে। তখনই ক্যাপ্টেন আমেরিকা ব্রুসকে বলে, এটাই তোমার সঠিক টাইম রেগে যাওয়ার। ঠিক তখনই ব্রুস তাকে জবাবে জানায়, এটাই আমার সিক্রেট, আই অ্যাম অলওয়েজ অ্যাংরি। আর এই কথাটা বলতে বলতেই সে পুরোপুরি হালকে পরিণত হয় আর এক ঘুষিতে ওই বড় এয়ারক্রাফটটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। সিরিয়াসলি এই সিচুয়েশনটি বলে বোঝানো কখনোই সম্ভব না। টোটাল ফিল্মের এই সিনটি আমার কাছে মোস্ট ফেভারিট সিন। আর তোমাদেরকে এখানেই বলবো এই ফিল্মে তোমাদের কাছে মোস্ট ফেভারিট সিন কোনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আবার ফিরে আসা যাক মেন স্টোরিতে। এবার যেহেতু এখানে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হকাই, ব্ল্যাক উইডো, থর, হাল্ক সবাই উপস্থিত, তাই এখন তাদের অ্যাভেঞ্জার টিম পুরোপুরি কমপ্লিট। আর এখানেই শুরু হয় অ্যাভেঞ্জার্সদের সাথে চিতোরি আর্মির ফাইট। তারা সবাই মিলে এক এক করে শত্রুপক্ষের 12টা বাজিয়ে দিতে শুরু করে। এখানেই আমরা দুর্দান্ত কিছু ফাইট সিকোয়েন্স দেখতে পাই, যেটা বলে এক্সপ্লেন করা কিছুতেই সম্ভব না। এই ফাইটের মধ্যে নিক ফিউরি আয়রন ম্যানকে জানায় বিশ্ব নিরাপত্তা পরিষদ ডিসিশন নিয়েছে এই পুরো শহরটিকে একটি নিউক্লিয়ার বোম মেরে উড়িয়ে দেবে, যাতে ওই পোর্টালটি সহ পুরো শত্রুপক্ষ ধ্বংস হয়ে যায়। কিন্তু এই কথা শুনেই আয়রন ম্যান তাকে জানায় এটা কখনোই ঠিক হবে না, কারণ এখানে অনেক সাধারণ মানুষ এখনও আটকে আছে যারা ওই নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যাবে। অন্যদিকে দেখতে পাই হাল্ক মুখোমুখি হয় লোকির। লোকি তাকে দেখেই বড় বড় ডায়লগ দিতে শুরু করে, আমি বিনাশের দেবতা। কিন্তু হাল্ক তার এই সব কথায় কান না দিয়ে তাকে ধান ঝাড়ার মতো তুলে আছাড় মারতে শুরু করে। আর তারপর তার মুখ থেকে যে আওয়াজটি বের হয় আমি বলবো না, আপনারাই শুনে নিন। যাই হোক, এবার দেখা যায় ব্ল্যাক উইডো পৌঁছে গেছে স্টার্ক টাওয়ারের একদম টপ ফ্লোরে। সেখানে গিয়েই সে দেখে প্রফেসর এরিক সেলভিক মাথায় চোট পাওয়ার ফলে সে এখন লোকির বশ্যতা থেকে মুক্তি পেয়েছে। তাই সে নিজে থেকেই নাতাশাকে জানায় ওই পোর্টালটি বন্ধ করতে পারে একমাত্র লোকির ওই ছড়ি, মানে সেপ্টার। তাই নাতাশা তার কথা মতো ওই লাঠি নিয়ে এসে বাকিদেরকে জানায় আমি চাইলেই এই পোর্টালটি এক্ষুনি বন্ধ করতে পারি। কিন্তু এই কথা শুনে আয়রন ম্যান তাকে জানায় না, এখন কিছুতেই ওটা বন্ধ করবে না, কারণ আর 1 মিনিটের মধ্যেই এই শহরে একটা নিউক্লিয়ার বোম আসবে আর আমি জানি ওই বোমটিকে কোথায় পাঠাতে হবে। এবার দেখা যায় ওই নিউক্লিয়ার মিসাইলটি যখন শহরের একদম কাছাকাছি চলে আসে, তখনই আয়রন ম্যান তার স্যুটের সমস্ত শক্তি ব্যবহার করে মিসাইলটিকে নিয়ে সোজা পোর্টালের ভিতর প্রবেশ করে চিতোরি আর্মির মেন বেসটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ফলে পৃথিবীতে থাকা চিতোরি আর্মির পুরো দল নিমেষেই নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবার আয়রন ম্যান ওই পোর্টালের ভিতরে প্রবেশ করাতে তার ওই স্যুটের সমস্ত পাওয়ার শেষ হয়ে যায়, ফলে সে খুব ধীর গতিতে নিচের দিকে পড়তে থাকে। এদিকে পৃথিবীতে থাকা অ্যাভেঞ্জাররা আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ লক্ষ্য করে যখন দেখে আয়রন ম্যান ওই পোর্টাল থেকে বাইরে বেরোচ্ছে না, তখন তারা ভাবে হয়তো আয়রন ম্যান ওই মিসাইলের সাথেই ধ্বংস হয়ে গেছে। তাই ক্যাপ্টেন আমেরিকা নাতাশাকে অর্ডার দেয় পোর্টালটি বন্ধ করে দেওয়ার জন্য।
আর নাতাশাও ক্যাপ্টেন আমেরিকার কথা মতো শেপটার দিয়ে ওই মেশিনটিকে নষ্ট করে দেয়। ফলে ধীরে ধীরে পোর্টালটি বন্ধ হতে শুরু করে। আর পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসে আয়রন ম্যান, যেটা থেকে সবাই খুবই খুশি হয়। কিন্তু লক্ষ্য করে আয়রন ম্যানের স্পিড কিছুতেই কমছে না। তাই থর প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে হাল্ক তাকে এক লাফে ধরে নিয়ে নিচে নেমে আসে। এরপর আয়রন ম্যান কোনো সাড়া দিচ্ছে না দেখে হাল্ক একটা জোরে চিৎকার করে, যার ফলে আয়রন ম্যানের হুঁশ ফিরে আসায় সে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করে, এখানে আমাকে কেউ কিস করেনি তো? জোকস অ্যাপার্ট। তো এখানে এই লড়াইয়ের সমাপ্তি ঘটে। এরপর তারা সকলে মিলে উপস্থিত হয় লোকির সামনে তাকে আটক করার জন্য। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই টেসারেকের সাহায্যে থর লোকিকে নিয়ে ফিরে যায় অ্যাসগার্ডে। আর বাকি অ্যাভেঞ্জাররা যে যার মতো বেরিয়ে পড়ে নিজের রাস্তায়। কিন্তু লাস্ট টাইমে নিক ফিউরি জানায় আমাদের যদি দরকার পড়ে অ্যাভেঞ্জাররা আবার ফিরে আসবে। আর এখানেই পুরো মুভিটি শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় দ্য আদার তার লিডারের কাছে স্বীকার করে পৃথিবীর মানুষকে কমজোরি ভাবা আমাদের অনেক বড় ভুল, কারণ তাদের সাথে চ্যালেঞ্জ করা মৃত্যুর সমান। আর এখানেই সর্বপ্রথম আমরা থ্যানোসকে দেখতে পাই, যে এত কিছুর পরেও খুশি, কারণ তার কাছে প্ল্যান বি অলরেডি আছে, যেটা আমরা এর পরের কোনো স্টোরিতে অবশ্যই দেখতে পাবো। তো বন্ধুরা, পরপর আমি মার্ভেলের 6টি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে ফেললাম। আর এখানেই মার্ভেলের ফেজ 1 শেষ হলো। আমি জানতে চাই এরপরে আমি কি মার্ভেলের স্টোরি কন্টিনিউ করব, না ফেজ 2তে ফিরে যাওয়ার আগে মাঝে কিছুটা গ্যাপ নিয়ে মানে অন্য স্টোরি এক্সপ্লেন করে তারপর আবার স্টোরি নাম্বার 7-8-এ ফিরে আসবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলবো, যদি আমি এই স্টোরিতে কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। কি বলবো দুঃখের কথা, আপনারাই দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।